নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের আসরে শুধু তোমাকে চাইয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে থাকবে নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের কথা, কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আমাদের আজকের ব্যক্তি মিস্টার K.S. রাধাকৃষ্ণন। তার সঙ্গে আমার কিছুদিন আগেই আলাপ হলো। উনি শুধু আমাদের দেশে নয়, ইন্টারন্যাশনালিও খুব নাম করা একজন ব্রঞ্জ স্কাল্পচার। রাধা, বিদেশে তো নাম করেছো, আমাদের দেশে নাম করেছো, কিন্তু আমার দর্শককে বলো তুমি কিভাবে শান্তিনিকেতনে তোমার ক্যারিয়ার শুরু করলে। শান্তিনিকেতনের বিষয়ে তুমি পড়লে কোথায়, শুনলে কোথায়, কেরালা থেকে এত দূর আসলে কি করে একটা ছোট্ট গ্রামের মধ্যে নাম করতে? কেরালাতে থাকতে মানে স্কুলে মানে একটা চ্যাপ্টার ছিল বিশ্বভারতী ইউনিভার্সিটি সম্বন্ধে, আর ওই বেসিক্সগুলো সম্বন্ধে একটু জানা হয়েছিল তখন শান্তিনিকেতনের সম্বন্ধে। আমি জানি যে কেরালাতে আমাদের বেঙ্গলের বিষয়ে তোমাদের অনেক পড়াশোনা আছে, মানে শরৎচন্দ্রের বইতে যেসব রাস্তার নামের গলি গলি আছে সেগুলো তোমাদের মুখস্থ। সো দের ইজ আ লট অফ ফ্যামিলিয়ারিটি। তো টেক্সট বুকে প্রথম শান্তিনিকেতনের নাম, শান্তিনিকেতনের সম্বন্ধে শুনলাম ওখানে, আর পড়াশোনা করেছি রাধুর। আর বাড়িতে ছবির একটা পরিবেশ ছিল। আমার কাকা ছিলেন মানে পেইন্টার, আর ওনার একটা স্টাইল ছিল ওই রবি বর্মার ওই ভেরি একাডেমিক একটা অয়েল পেইন্টিং করতেন। তো ছোট থাকতে ওনার কাছে ন্যাচারালি ওনার কাছে অনেক স্টুডেন্টস আসতো, তাদের সঙ্গে খুব মেলামেশা হতো, আর খুব মানে রং আর ছবির মাঝখানে আমি আমার ছোটবেলা কাটি। রাধা, এত পড়াশোনার ক্ষতিতে তোমার মা বাবা রেগে যায়নি তোমার উপরে? তো ওই সময় ওরকম পড়াশোনার চাপ ছিল না, মানে দিস ওয়াজ লাইক কাইন্ড অফ ওই 8 বছর 9 বছরে আমি মানে সেই বয়সে তো ছবি মানে কাকার বাড়িতে খুব যেতাম। ওই যারা ওনার স্টুডেন্টস ছিল তাদের সঙ্গে খুব মানে মিশতাম আর ন্যাচারালি। তো পুরো অ্যাটমসফিয়ার একটা কি বলবো, একটা আর্টিস্টিক অ্যাটমসফিয়ার ছিল। শান্তিনিকেতনে কবে গেলে, কোন বয়সে? শান্তিনিকেতনে আমি বলবো খুব রাইট টাইমে গিয়েছি, ইন দ্য সেন্স দ্যাট ওই বয়স ছিল তখন 18 বছর বয়স। আর আই থিঙ্ক প্রবাবলি আমার জীবনে one of the best thing that I have done was probably to শান্তিনিকেতনে রাইট টাইমে পৌঁছে যাওয়া। স্কুলের পরে বলতে পারবো না, বিকজ আই ওয়াজ স্টুডেন্ট। আমি অনেক আগে পড়াশোনা আমার হতো সেই বয়সের তুলনায়। আর তখন আমি পলিটিক্যাল সায়েন্স আর হিস্ট্রি আর ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করতাম কলেজে। আর সেকেন্ড ইয়ারে পড়তে তখন আমি নিজে থেকে অ্যাপ্লিকেশন শান্তিনিকেতন। আর জানতাম না কখন অ্যাডমিশন হয়, বা কেরালাতে অত দূর থাকতে উই ডোন্ট রিয়েলি গেট টু নো দ্য ডিটেলস। কিন্তু শান্তিনিকেতন থেকে যখন ইন্টারভিউ যখন কল এসেছিল, ন্যাচারালি খুব এক্সাইটমেন্ট অল ওভার। অ্যান্ড আর তখনও বাবা মা জানতো না, আমি কাউকে না জানিয়ে অ্যাপ্লাই করেছিলাম। And I think that was a very good beginning for me. আর সেই সময় মাস্টারমশাইরা কারা ছিলেন? শান্তিনিকেতনের ছবি আঁকবো ভেবে গিয়েছিলাম, ছবির জন্য গিয়েছিলাম, কেন তার আগে আমি কোনোদিন মানে মাটিতে বা কোনো স্কাল্পচার হিসেবে কোনো কাজ করিনি না। আর তখন ঠিক জানতামও না কে ওখানে মাস্টারমশাই ছিলেন বা ওসব আইডিয়া। জাস্ট একটা শুধু শান্তিনিকেতন বলতে টাগোর আইডিয়া, অবশ্য নন্দলাল বোস আর রামকিঙ্করের সম্বন্ধে বেসিক্সটা একটু জানা ছিল। তো ওখানে গিয়ে দেখছি ওসব those names were only in the books. তো তখন ইনিশিয়ালি একটা প্রবলেম হতোই, যেমন অফকোর্স বাংলা ভাষা নিয়ে একটা প্রবলেম হতো, ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা প্রবলেম হতো, কিছু জানতাম না। আর তবু আর একটা কথা হচ্ছে, প্রথম মাটি দিয়ে শুরু করলাম, বিকজ পেইন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স এই 3টে স্ট্রিম ছিল, তাতে সবাইকে সব কিছু করতে হতো ফার্স্ট 2 বছর। মানে তাতে মাটির তে কাজ করলাম 1974, ফার্স্ট টাইম আই স্টার্টেড ওয়ার্কিং অন স্কাল্পচার্স। অ্যান্ড তখন ছিলেন শর্বরী রয় চৌধুরী আর রামকিঙ্কর অবশ্য ক্যাম্পাসে থাকতেন। সো এরা দুজন ছিল স্কাল্পচার বলতে, দিস টু পারসন। আই রিয়েলি থিঙ্ক সো, বিকজ আই থিঙ্ক ওই ওরা দুজন আমার এই যে পেইন্টিং থেকে যে ইন্সপিরেশন, অ্যান্ড আই মিন আই উড সে এভরিথিং।
তো ওখানে ক বছর থাকলে? ফিনিশড ইউর কোর্স, তারপরেও থেকে গেলে কয়েক বছর, নাকি কোর্স শেষ করেই অন্য জায়গায়? আমার কোর্স ছিল 5 years ফর দ্য ব্যাচেলার্স ডিগ্রি, আর 5 বছর কমপ্লিট করার পরে ওরা ইউনিভার্সিটি ওরা একটা নতুন কোর্স শুরু করেছিল, পোস্ট গ্রাজুয়েশন ইন স্কাল্পচার, আর ওরা আমাকে দিয়ে শুরু করেছিল। মানে অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর না স্টুডেন্ট হিসেবে? অ্যাজ আ স্টুডেন্ট, ফার্স্ট স্টুডেন্ট। একটা স্টুডেন্ট তো একটা স্টুডেন্ট তখন। সেসব মাঝে আজকাল আর পাওয়া যায় না, না? একটা ক্লাসে 30 জন করে। আর ওই শান্তিনিকেতনে 5 বছর পড়ার পরে আমি আর মনে হয়নি আর কোনো জায়গায় গিয়ে আমি মানে আরও কারোর আন্ডারে গিয়ে আমাকে কাজ করতে হবে বা আরও কোনো জায়গাতে আমাকে চুজ করতে হবে, যেখানে রামকিঙ্কর তখনও বেঁচে ছিলেন। আর আর আমার মনে হয় না আফটার রামকিঙ্কর এনিবডি এলস টু গো টু। দ্যাটস অলসো ট্রু। তো ওখান থেকে বেরিয়ে তুমি এক্সিবিশন শুরু করলে, কেরালাতে ফিরে গেলে। হোয়াট ওয়াজ ইউর নেক্সট স্টেপ ইন ইউর ডেভেলপমেন্ট? এমএফএ করার পরে কলকাতায় ছিলাম। কলকাতায় আসে? কলকাতায় ছিলাম। অনেক জায়গা থেকে অফার ছিল, যেমন কেরালা ইউনিভার্সিটি বলেছিল ওখানে একটা আর্ট কলেজ হচ্ছে, মানে আমি ওখানে গিয়ে জয়েন করতে পারি। কিন্তু আমার মনে হলো কলকাতা এমন একটা শহর, বিকজ শান্তিনিকেতনে পড়াশোনা করতে কলকাতা শহরে এসে মানে খুব আসা যাওয়া হতো, অনেক বন্ধুরা হয়েছে ওখানে ছিল তখন, আর তাদেরকে সবাইকে ছেড়ে আমার পক্ষে যাওয়া দ্যাট ওয়াজ টু মাচ। আর কয়েক মাস ছিলাম অবশ্য, খুব কোনো কাজকর্ম ছিল না তখন। স্কাল্পচার বলতে কোনো গ্যালারি ডিল করতো না, আর স্কাল্পচার্স খুব কম লোক ছিল, কিন্তু অ্যাওয়ারনেসটাও কম ছিল একসময়। এখন তো লোকে বাড়ির মধ্যে এখন তো অনেক কিছু সেজন্য ওই একটা স্কাল্পচার একটা তার অ্যাপ্রিসিয়েশনের একটা সেন্সিবিলিটি যেটা দ্যাট ওয়াজ সামহাউ মিসিং অল ওভার। আর বাংলা শিখলে কোথায়? তো অবশ্যই ন্যাচারালি ইট ইজ শান্তিনিকেতনে। রাধা, বলো, কলকাতা থেকে কোথায় গেলে তুমি? কলকাতায় ছিলাম 6 মাস। শান্তিনিকেতনে এমফাইন করে অনেক রকম অফার ছিল, তাতে কলকাতা ছিল। দ্যাট ওয়াজ দ্য রিয়েল প্লেস দ্যাট অফ মাই চয়েস। কিন্তু ওখানে তো থাকলে না? না, ওই কলকাতায় থাকতে একটা ফেলোশিপ অফার করা হয়েছিল আমাকে দিল্লি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তাতে দিল্লিতে এসে কাজ করতে ওরা বলেছে, বিকজ কোথায়? ওই ললিত কলা একাডেমি স্টুডিওস। দ্যাট ওয়াজ এ ভেরি গুড অফার। তখন কে ছিল ডিরেক্টর? তখন এখানে রিচার্ড বার্থোলোমিউ বলে একজন সেক্রেটারি ছিলেন, ভেরি অ্যাক্টিভ, খুব মানে অনেক স্কাল্পচার ছিল তখন। দ্যাট ওয়াজ ওই প্রথম ওরা ফেলোশিপ শুরু করেছে সব কিছু, মানে আমার মনে হয় অনেক কিছু আমি প্রথম হয়তো পেয়েছি ওরকম সেই সেন্সে। তো ফেলোশিপ আমি চেয়েছিলাম কলকাতায় থেকে কাজ করলে ভালো হতো, কিন্তু ওরা বললো না, দিল্লিতে আসতেই হবে। তাতে এখানে ইস্ট অফ কৈলাস ওদের গভর্নমেন্ট স্টুডিওস আছে এখানে, আর ওখানে 1 বছর কাজ করলাম। ওয়েল, ওই 1 বছরের জন্য এসে আর কোথাও যেতে পারলাম না। And how did you carry on? ওখানে তো থাকলে, where else did you go? How did you start exhibiting এখানে? বিদেশে কে তোমায় ডাকলো, কি নিজে গেলে? ফেলোশিপ শেষ হওয়ার পরে আমার খুব এক্সিবিশন করার ন্যাচুরালি শখ ছিল। আর ইন বিটুইন অ্যান এক্সিবিশন, মাই ফার্স্ট শো অ্যান্ড দ্য ফেলোশিপ, ওয়েল আই গট ম্যারিড, বিয়ে হয়েছিল। আর বিয়ে করলাম আমার ক্লাসমেট মিমি। সেও কি ব্রঞ্জ স্কাল্পচার? নো, শি ইজ নট, শি ইজ এ পেইন্টার। অ্যান্ড ওই শান্তিনিকেতনে একসঙ্গে পড়াশোনা করেছিল। শান্তিনিকেতনে বিয়ে করলে না কলকাতায় না দিল্লিতে? কলকাতায় বিয়ে হয়েছিল, বাট দিল্লিতে আসার পরে। আমাদের কলকাতার আরেকজন জামাই বলল। তো এক্সিবিশন করার কথা যখন ভাবা হয়েছিল, তখন মনে হলো দিল্লিতে না করে বোম্বেতে, কারণ হচ্ছে তখনও দিল্লিতে কিন্তু স্কাল্পচার এর খুব বেশি ডিমান্ড ছিল না, আর গ্যালারি কোনো প্রমোট করতো না, মানে স্কাল্পচারটা প্রমোট করতো না। আর বোম্বেতে টাকা ছিল, বোম্বেতে ডেফিনেটলি আই রিয়েলি থট, মানে ফর অ্যান আননোন আর্টিস্ট বোম্বে ইজ ভেরি গুড। আর ওখানে হয়তো, তাছাড়া আমি খুব ছোট স্কাল্পচার বানাতাম, বিকজ বড় স্কাল্পচার করতে গেলে অনেক, বলবো 1-1.5 ফিট, মানে ইটস লাইক তো সেই কালের সময় what was the cost?
ব্রঞ্জ ইজ এ very expensive medium. Always. Yes. আর বড় করতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে। না, but তোমার ছোট স্কাল্পচারগুলো তখন বোম্বেতে করলে কি হয়, বিকজ বোম্বে পিপল যারা কেনে তাদের কাছে হয়তো টাকা আছে কিন্তু জায়গা নেই রাখার। ইভেন সেই জন্য ছোট স্কাল্পচারগুলো তখন। Was it a sellout? Yes, it was very well sort of received. And that made you so famous. Yeah, in the sense, ওখানে that was the real starting, I would say, you know, like. And বউ পাশাপাশি কি করতেন তখন? ও তো ন্যাচুরালি ছবি আঁকতো আর ইকুয়ালি কোয়ালিফাইড পেইন্টার, আর ওর ছবি এক্সিবিশন তখন মানে গ্রুপ শোতে পার্টিসিপেট করতো, আর এখন তো ও ন্যাচুরালি সিঙ্গল পারসন। অ্যাবসলিউটলি। বাট ও কোনোদিন তোমার কাছে কিছু শেখেনি ব্রঞ্জ স্কাল্পচারিং বিষয়ে? না, ও she never wanted to? অ্যাকচুয়ালি আমার মনে হয় দুজন একটা লাইনে থাকা থেকে ইটস অলওয়েজ একটা, আমার মনে হয় দুজনের আলাদা আলাদা ফিল্ড থাকলে হয়তো I mean back home it would be better. And তোমার ইন্টারন্যাশনাল রেকগনিশন কি করে আসলো? I started sort of traveling out of the country in 88, almost 12 years now. Yeah. So first one of my আমার একটা স্কাল্পচার ইনস্টল করা হয়েছিল ইন্ডিয়া হাউস লন্ডনে, আর তখন মার্গারেট থ্যাচার ওয়াজ আনভেইলিং দ্য স্কাল্পচার, তখন উনি প্রাইম মিনিস্টার ছিলেন ওখানে, and that was very well covered by the BBC all over. আর লন্ডন গিয়ে on the way back I had the chance to sort of explore Paris as a city. তো আমার মনে হলো যখন আমি কোনোদিন তারপরে তখনও ভাবিনি মানে পরে আবার বারবার গিয়ে প্যারিসে এক্সিবিশন করব বা ওখানে একটা সেন্টার রেখে আমি কিছু কাজকর্ম করব বা ইউরোপে অন্যান্য কান্ট্রিতে আমার কাজগুলো যাবে। আমি ওইসব কিছু না ভেবে একেবারে একটা ইটস এ কাইন্ড অফ এ ভেরি ভেরি what you call it, just for a study and just to explore. তোমার এই বই যেটা আমি দেখছিলাম সেদিন মুসু মাইয়া, তো যে স্কাল্পচারগুলো আছে তার মধ্যে ডিফিকাল্ট ব্যালেন্স এন্ড বিউটিফুল ফর্মস, তুমি কি শুরু থেকেই ওই ধরনের ফর্মস, or this is a departure, নতুন ধরনের এখন? প্যারিসে যখন গেছিলে was everything similar? No, absolutely not, but similar in the sense কখনো মানে কোনো আর্টিস্ট কোনো একটা স্টাইল তৈরি করে আর ওই স্টাইলটাকে মানে কন্টিনিউ করে না, ফর দিস রিজন দ্যাট স্টাইল তো আপনি মানে একটা কাজের সঙ্গে আসতে থাকে, চেঞ্জ হতে থাকে, সেটা প্রত্যেকটা ফিল্ডে, ইটস নট অনলি উইথ দ্য স্কাল্পচার্স। আমার খুব আফসোস যে আজকে তুমি কোনো পিস আনতে পারোনি, আমি আমার দর্শককে দেখাতে পারছি না, কিন্তু তোমার যে মা দুর্গাকে দেখিয়েছো এরকম খুব ক্যাজুয়ালি ওষুধকে সরিয়ে দিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইউনিক। ওই পিকচারাইজেশন অফ মা দুর্গাকে ওইভাবে আমি কোথাও দেখিনি, রিয়েলি ভেরি ডিফারেন্ট। এখন যে কাজগুলো হচ্ছে তাতে প্রমিনেন্ট ক্যারেক্টার হচ্ছে মুভমেন্ট অনেক, আর আগে মানে হয়তো ছিল বাট টেম্পারামেন্ট ভেরি ডিফিকাল্ট। তুমি মুভমেন্ট বলছো, ওই ফিগারস গুলোতে ওদের ব্যালেন্সটা তুমি রেখেছো ছোট্ট একটা পয়েন্ট, দ্যাটস রাইট, মোস্ট অফ देम इन देयर একটা পয়েন্টের উপরে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। তো মুভমেন্ট ইন ব্রঞ্জ, বিকজ ব্রঞ্জ এত ভারী, ইজ ভেরি ডিফিকাল্ট। হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট? ওই ইটস সর্ট অফ ওই স্কাল্পচারটাকে সবসময় ভিজুয়ালাইজ করতাম মানে এর থাকবে। আর একটা কথা হচ্ছে আমি খুব স্পেসে ওকে দাঁড় করাতে চাই স্কাল্পচার। And you have done it so well. Yes. আমরা ফিরে আসবো ব্রেকের পরে রাধার কাছে শুনতে what happened when he came back after all his exhibitions, দিল্লিতে সেটেল করলো, মিমিকে বিয়ে করলো, বাংলা শিখলো কোথায়? রাধা, now you tell me, সব আর্টিস্টদের বিষয়ে আমাদের ধারণা, আমার বিষয় নয়, যে তারা নিউড উইমেনদের নিয়ে obsessed, তো সেই obsession কি কোনোদিন তোমার কাজে ম্যানিফেস্ট হয়েছিল? নিশ্চয়, because I think I am normal. I mean a normal man, a normal artist. Well, a normal being, so the sense that sculpture প্রথম যখন শুরু করেছি তখন মানে প্রথম আমি মাল্টিতে যখন কাজ করলাম তখন that was a female torso I did, but that was a headless, a female torso. তারপরে কারণ আই ডোন্ট নো ইভেন লেটার অনেক কাজগুলো স্কাল্পচার তো করেছি, আর তাতে উইমেন ওয়াজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য ডমিনেন্ট। সেটা কিসের জন্য? ইজ ইট তোমার মায়ের ইনফ্লুয়েন্স তোমার প্রতি, না ক্যালকাটা আর্ট কলেজে আমি জানি দে ডু আ ভেরি ফাইন
representation of women in the last year. তো সেরকম কিছু ছিল শান্তিনিকেতনে, না তোমার বউ মিমি তোমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে? যেরকম পরিতোষ সেন আমাদের খুব নাম করা আর্টিস্ট কলকাতায়, হি হ্যাজ সো মেনি ওয়ার্কস অফ আর্ট ডিপিক্টিং হিজ ওয়াইফ। তো তোমার which was the most important influence, female influence তোমার জীবনে? শান্তিনিকেতনে I was very young, like I told you, 18 বছর বয়সে when I was the first student, and Mimi was my classmate. And I think we sort of started the same year together to sort of to understand each other. And I did a portrait of her. Of Mimi. Of probably that was the first female head I did. And well, that definitely did a lot to me also. But it's not that, you know, sort of, I suppose, যখন স্কাল্পচার করেছিলাম তখন মনে হয় একটা মেল অ্যাবসেন্স আমার দরকার হয়, ওখানে দেখতে পাচ্ছি না। বিকজ কারণটা হচ্ছে ফিমেল এত ডমিনেন্টলি দাঁড়াচ্ছে, ওখানে আসছে, কারণটা হচ্ছে আমার প্রেজেন্সটা আমি সঙ্গে দেখতে পাচ্ছি। তো আমার তখন মনে হলো, তখন আমার সিন্স আই এম অলরেডি দেয়ার, সো ওয়াই টু মেক এ ম্যান অ্যাগেইন। রাধা, তোমার কাজের মধ্যে কোনো রিলিজিয়াস ইনফ্লুয়েন্স আছে কি? কেন মা দুর্গার অত সুন্দর স্ট্যাচু দেখলাম, আরও একটা দুটো স্ট্যাচু আছে। Was there any definite strong cultural? I really don't think so. I think কতগুলো স্কাল্পচারের টাইটেলসগুলোতে লাইক দুর্গা অ্যান্ড সাম অফ দ্য গডেসেস নামগুলো আসে, কিন্তু আমার মনে হয় না তার পিছনে কোনো স্ট্রং সর্ট অফ এনি কাইন্ড অফ রিলিজিয়াস aspect really. Of course, আমি তোমার পুরো ওয়ার্ক দেখিনি, but it's strange to me কি কলকাতার মা কালী, মা দুর্গা নিয়ে তুমি কাজ করছো, নট আ দেবী ফ্রম কেরালা। হ্যাঁ, সেগুলো ডেফিনেটলি একটা ইনফ্লুয়েন্স আসে, কিন্তু আমি আই এম নট রিয়েলি সর্ট অফ টাইটলিং দেম অর রিয়েলি, আই থিঙ্ক স্কাল্পচারসগুলো মোস্ট অফ দেম যেগুলো একটা ইটস এ কনসেপ্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, হ্যাঁ, স্পেশালি yes, as a Durga, when you say that, you know, like there's কতগুলো strength evocate করার চেষ্টা করা হচ্ছে, কতগুলো। And you see woman in that light. Yes, in the sense, obviously, definitely, because I live with a very strong woman too. She is very strong. Yeah. So obviously, that really sort of comes directly to. And tomar ma? She's purely very innocent and very simple, I would say. উনি কি বলেন তোমার নিউজ দেখে? ওনার কাছে ওয়েল আমি এখন তো প্রায় 26 বছর ধরে আমি বাইরে থাকি, হয়তো বছরে 10 দিন আমি হয়তো যাই কেরালাতে, আর বাড়িতে থাকি। ন্যাচুরালি আমি যখন যাই মার ছেলে হয়ে থাকি, মানে ইটস লাইক আই এম ভেরি ক্লোজ টু মাই মাদার টু। ওনার কাছে মানে আমি স্কাল্পচার করি কি না করি এসব থেকে আমার মনে হয় I've always found যে আমরা আর্টিস্টরা যেভাবে নিউডিটি বা ফিমেল ফর্মকে যে চোখে দেখি, ইট ইজ এ লিটল ডিফারেন্ট টু সাধারণ মানুষের চোখ, সাধারণ পুরুষ মানুষদের চোখ, তারা একটু অন্যভাবে দেখে। হ্যাভ ইউ এভার এনকাউন্টার দিস? তোমার এক্সিবিশনে যখন লোকজন আসে বা আর্ট ক্রিটিক্স তো অতখানি হবে না, বাট লোকজনের সাথে তাদের সঙ্গে হ্যাভ ইউ এভার এনকাউন্টার an attitude যেটা তোমার পছন্দ হয়নি কোনোদিন? কিন্তু আমার স্কাল্পচারগুলোতে এখন যে গত এক্সিবিশন যে হয়েছিল, ন্যাচুরালি মাইয়াগুলো ন্যাচুরালি মোস্ট সবই নিউড ফিগার্স ছিল, আর ইভেন মুসুই। তো মুসু মাইয়া নামটা ভাবলে কেন? তো মুসুই মাইয়া sounds very African now. No, I think it is I mean it's more from like Santal sort of background. Santal মুসি বলে Santal ছেলে ছিল। মাইয়াটা তো বুঝলাম, মাইয়া তো একটা কাউন্টারপার্ট হিসেবে এটা কনসিভ করা, মুসি ছিল, হ্যাঁ মাইয়া। আর খুব সুন্দর নাম। আর আমার মনে হয় ওখানে নিউডিটি থেকে ওর সেক্সুয়ালিটি থেকে আমার মনে হয় মানে সেন্সুয়ালিটি হ্যাজ বিন ফোকাসড উইথ দ্য কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন ইনভলভড ইন ইট। তাতে it doesn't stand out to be a kind of a nude or a kind of a, it takes it's a celebration. আমার তাই মনে হয়েছিল দেখে তোমার কাজ, you know, much beyond that actually. That's what it is. And what is the next concept? What is the next theme? শুরু করেছো কাজ? স্কাল্পচারগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হতে থাকে ফ্রম ন্যাচুরালি, এখন 20 বছর আগে যে কাজগুলো থেকে শুরু করে চেঞ্জ হতে থাকে। There's always a continuity থাকে, and it will always lead to always something new. We look forward to seeing many more exhibitions, much more work of yours. আর কলকাতায় আসলে আমার মনে হয় আজকের পরে, এই ইন্টারভিউর পরে আমরা অনেকেই যাব তোমার এক্সিবিশন দেখতে। রাধা, সো বেস্ট উইশেস and thank you so much আমার শোতে আসলে। Thank you so much.
শুধু তোমাকে চাই। আবার ফিরে আসবো এর পরের সপ্তাহ অন্য একজন ব্যক্তিকে নিয়ে। আজকের জন্যে নমস্কার।